একটা লম্বা সময় বিরতির পর আবার রিভিউতে ফিরলাম। যদিও এই গল্পটি বেশ পুরনো, তারপরও মনে হলো এই গল্পটা আমার কেমন লেগেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করি। বাবা, সামন্স ফলোইং মি এই নামে একটা ওয়েব ফিল্ম এসেছে বিঞ্জে, আর সেটা মুক্তি পেয়েছে গত 23 নভেম্বর। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে, তাই হয়তো সময় নষ্ট না করে শুরু করা যাক বাবা সামন্স ফলোইং মি এর রিভিউ এবং অ্যানালাইসিস। বিজু মানে বিজয়া, যে থাকছে বর্তমানে অস্ট্রেলিয়াতে, এবং তার বাবা জাফর, সে থাকছে বাংলাদেশে। তো এই বাবা মেয়ের সম্পর্ক নিয়েই এই সিনেমাটি। বিজু এখানে অস্ট্রেলিয়া থাকছে, সেখানে কাজ করছে বা হয়তো পড়াশোনা শেষ করে কাজ করছে, আর জাফর একজন অ্যাক্টিভিস্ট। সে তার মতো করে দেশের বর্তমানে যে সমস্যাগুলো চলছে অর্থনৈতিক রাজনৈতিক, সেগুলো নিয়ে তার মতো করে মতামত দেন। তো এই মতামতের কারণে কিভাবে এই লোকটা ভিকটিম হচ্ছে, এবং অস্ট্রেলিয়াতে বসে বিজু যখন বিজয় যখন একটা প্রবলেমে পড়ছে, তখন জাফরের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, তাই নিয়ে তৈরি হয়েছে বাবা সামন্স ফলোইং মির গল্পটি। এবার আমরা এই সিনেমাটি নিয়ে অ্যানালাইসিস করব। এখানে মূলত 4টি ইম্পর্টেন্ট চরিত্র আছে। এক হচ্ছে বিজয়া তাসনিয়া ফারিন, 2 হচ্ছে জাফর, যেটি শহীদুজ্জামান সেলিম প্লে করেছেন, অপরটি হচ্ছেন সোহেল মণ্ডল, তিনি প্লে করেছেন পুলিশ অফিসার খোরশেদের চরিত্রটি, এবং চতুর্থ চরিত্রটি হচ্ছে ইরফান সাজ্জাদের রবিন চরিত্রটি। তো এই সবগুলো চরিত্রই এখানে বেশ ইম্পর্টেন্ট ছিল। কারোর হয়তো স্পেস কম ছিল, কারোর হয়তো স্পেস বেশি ছিল, কিন্তু প্রত্যেকটা চরিত্র এখানে বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এবার যদি এই গল্পের অ্যানালাইসিস করি, এখানে একটা বিষয় খুব দেখার মতো বা বুঝবার মতো, সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র গড়ে উঠেছে দেশের, তাতে একজন অ্যাক্টিভিস্টের জীবন কেমন হয়। যে সত্য কথা বলছে, যে সারাক্ষণ তেলবাজি গলাবাজিতে ব্যস্ত নয়, সে তার মতো করে, তার ভাবনার মতো করে দেশটাকে দেখতে চায়। তো তেমন একজন মানুষ যখন একটা বিপদে পড়ে যাচ্ছে, দেশের বাইরে তার মেয়ে একটা বিপদে পড়ছে, তখন তিনি কিভাবে রিয়্যাক্ট করছেন এবং তিনি কিভাবে প্রশাসনের কাছ থেকে সাহায্য পাচ্ছেন, বা সেই সাহায্যের রিয়াকশনগুলো কেমন, তা এখানে বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং একইভাবে এই যে আর্থসামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে, এর ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর যেই ইম্প্যাক্টটা পড়ছে, সেটাও এখানে বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। আমি এই বিষয়টা ডিটেলসে যাচ্ছি না, কারণ এইটাই এই সিনেমার মূল সাসপেন্স। তো আমি সেটা রিভিল করে দিলে আসলে মূল সাসপেন্সটাই ছুটে যাবে, তো আমি সেটা সাসপেন্সে রাখতে চাচ্ছি। আর হচ্ছে ফারিনের চরিত্রটি। হ্যাঁ, আমরা বলি না জেনারেশন গ্যাপ, প্রত্যেকটা জেনারেশন ভিন্ন ভিন্নভাবে চিন্তা করে, ভিন্ন ভিন্নভাবে আমাদের সমাজটাকে দেখে বা পৃথিবীটাকে দেখে। এখানেও ঠিক সেটা দেখানো হয়েছে। বিজু যেভাবে পৃথিবীটাকে দেখছে, সে ভালো মন্দ বুঝতে পারছে, কিন্তু তারপরও কোথাও না কোথাও গিয়ে সে ব্যক্তি খারাপটাকে প্রাধান্য দিচ্ছে না, সে অন্যায়টাকেই গুরুত্ব দিচ্ছে। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, অনেকটা তেমন। তার চারপাশে যা ঘটছে, এর জন্য তার মানুষগুলোকে ঘৃণা না করে তিনি শুধু সেই কাজটাকেই ঘৃণা করতে চায়। কিন্তু জাফরের ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। জাফর এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলে, সেটা হচ্ছে গাছের ফল যখন গাছ থেকে পড়ে যায়, সেটা কিন্তু খুব বেশি দূরে গিয়ে পড়ে না। একটা মানুষের চরিত্র কেমন হবে, সেটা আসলে ডিপেন্ড করে তার ফ্যামিলি কেমন তার উপরে, বা সে কোন সমাজ ব্যবস্থার মধ্যে বেড়ে উঠছে তার উপরে। তার এই নয় যে সবাই এমন, প্রত্যেকটা খারাপ ফ্যামিলির ছেলে পেলেই খারাপ হচ্ছে, কিন্তু পসিবিলিটিস বেশি থাকছে। এখানে সেই জিনিসটা বোঝানো হয়েছে। তো এই যে বাবা মেয়ের দুজনের পার্সপেক্টিভের ভিন্নতা, তাদের মধ্যে যে বিরোধ, তাদের মধ্যে যে কনফ্লিক্ট, সেগুলো এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং পার্সোনালি আমি বেশ এনজয় করেছি। তবে একই সঙ্গে আরও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে বাবা এবং মেয়ের মধ্যে যতই ডিস্টেন্স থাকুক, যতই মানসিক দূরত্ব থাকুক, বিপদে কিন্তু মানুষজন আপনজনের কাছেই ছুটে আসে। এখানেও ঠিক তাই হয়েছে। মেয়ে যখন বিপদে পড়ছে বাইরের একটা দেশে, তখন সে কিন্তু তার বাবার সাহায্যের জন্যই ফোন কল করে, বাবাকে তার পাশে চায়। এই বাবা মা এমন একটা জিনিস, যেটা আসলে বলে বোঝানো যায় না, যে পাশে থাকাটা মাঝে মাঝে কতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। হয়তো কিছুই না, কিন্তু এই যে পাশে এসে বসছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে বা মাথায় হাত দিয়ে দিচ্ছে, সেটাই না এক ধরনের আশীর্বাদের মতো। তো সেই জায়গাগুলোকেও এখানে বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। এই সিনেমাটির গল্প বেশ টানটান, আমি বেশ এনজয় করেছি, এবং প্রতিটা মুহূর্ত আমাকে সত্যি এঙ্গেজ করে রেখেছিল। এবার আসি এই সিনেমায় যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের ব্যাপারে। আগেই বলেছি, শহীদুজ্জামান সেলিম অভিনয় করেছিলেন জাফর চরিত্রে, বাবার চরিত্রে। তিনি দুর্দান্ত অভিনয় করেছেন, মাইন্ড ব্লোয়িং। একজন বাবার ভেতরকার যে হতাশা
বা বিশেষ করে ওই যে ফোন কল কেটে দেওয়ার জায়গাটা তিনি যেভাবে প্লে করেছেন সত্যি মানে দুর্দান্ত দুর্দান্ত। আমি জাস্ট ব্লোন এওয়ে। বিজয় চরিত্রে ছিলেন তাসনিয়া ফারিন, তিনি সব সময়ের মতোই ভালো অভিনয় করেছেন, মানে তার স্পেসটা কম ছিল, যেটুকু ছিল তাতে তিনি তার স্বভাব সুলভ অভিনয়টাই করেছেন, আমার ভালো লেগেছে। সোহেল মণ্ডল ছিলেন পুলিশ অফিসার খোরশেদ চরিত্রে এবং তিনি তার জায়গায় দারুণ পারফরমেন্স দিয়েছেন, আমি বেশ এনজয় করেছি তার অ্যাক্টিং। ইরফান সাজ্জাদ ছিলেন রবিন চরিত্রে, ব্যাপক ছিল, দারুণ অভিনয় করেছেন তিনি এখানে, সত্যি মুগ্ধ করার মতো ছিল। মানে ইরফান সাজ্জাদ অভিনয় করছেন অনেকদিন ধরেই, কিন্তু কখনো না আমি সেভাবে তাকে খুব একটা রেট করিনি, কিন্তু এই সিনেমায় তিনি যেভাবে তার চরিত্রটি প্লে করেছেন জাস্ট ওয়াও। এই সিনেমাটির গল্প, স্ক্রিন প্লে এবং পরিচালনা করেছেন শিহাব শাহীন। হ্যাঁ, তিনি নর্মালি প্রেমের গল্প খুব ভালো লেখেন বা বলেন, কিংবা থ্রিলার গল্পতেও তিনি বেশ ভালো দক্ষতা দেখান এবং এখানেও তিনি ইকুয়ালি ভালো কাজ করেছেন। হ্যাঁ, শেষে একটা লুপহোল ছিল, তো সেই জায়গাটা তো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়নি। আর এই পুরো সিনেমাটি যেহেতু একটা ট্রু ইভেন্টের উপর বেস করে, মানে আমরা যারা ভাবি যে ফার্স্ট ওয়ার্ল্ডে যাওয়া মানে বিশাল বড় ব্যাপার আমাদের জন্য, সত্যি কি তাই? সেই ফার্স্ট ওয়ার্ল্ডের লোকজন কি আমাদেরকে ঠিক সেইভাবে দেখে? তারা কি আমাদের মানুষ ভাবে? প্রথমত আমার তো মনে হয় না। সেটা আপনি ইউএসএতে দেখেন, ইংল্যান্ডে দেখেন, কিংবা অস্ট্রেলিয়ার মতো জায়গায় দেখেন, যেখানে আমরা যাওয়ার জন্য মোটামুটি উদ্গ্রীব হয়ে থাকি। আমরা ভাবি যে ওয়াও, ওখানে যেতে পারলেই আমাদের লাইফ সেটেল। এবার ওখানে গিয়ে আমরা যা কাজই করি, যেভাবেই চলি, কোনো ম্যাটার করে না। কিন্তু আলটিমেটলি কি সেটা হয়? হয় না। থার্ড ওয়ার্ল্ডের লোকজনদেরকে তারা ওই পিপিলিকা, টিকটিকি, ব্যাং এইভাবেই ট্রিট করে। হয়তো কেউ কেউ করে না, কিন্তু মোস্ট অফ দ্য লোকজনই করে, কারণ এভাবেই তো আমরা দেখছি। সেটা যদি না থাকতো, বর্ণের কারণে একজন আরেকজনকে মেরে ফেলতো না, শুধুমাত্র গায়ের রঙের কারণে, শুধুমাত্র ধর্মের কারণে একজন আরেকজনকে জবাই করতে পারে না। তো সেগুলো আমরা পৃথিবী জুড়ে দেখছি। সব মিলিয়ে এই সিনেমাটি আমার দারুণ ভালো লেগেছে, আমি বেশ এনজয় করেছি। আপনাদের কেমন লেগেছে তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।